আমার কলেজের শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ক্লাসে। আজ আমরা উদ্ভিদ শরীরতত্ত্বের যে খনিজ লবণ পরিশোষণ রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। আর খনিজ লবণ পরিশোষিত হয় কিন্তু দুটো উপায়। আমরা জানি খনিজ লবণ পরিশোষণ হয় হচ্ছে সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে। কি একটা হচ্ছে সক্রিয় শোষণ, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। আর এই সক্রিয় শোষণে কিন্তু আমাদের বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, আমাদের এটিপির প্রয়োজন হয়। এখানে আমাদের সক্রিয় শোষণে আমাদের কি লাগে? আমাদের এটিপির প্রয়োজন হবে। সক্রিয় শোষণে আমাদের এটিপির প্রয়োজন হয়, আমাদের লাগবে হচ্ছে এটিপি। হ্যাঁ, তাহলে আমাদের বিপাকীয় শক্তি এই জিনিসটা আমাদের লাগবে, কিন্তু আমাদের নিষ্ক্রিয় শোষণে দরকার নেই। আর এখানে হচ্ছে দেখো, আমি একটা জিনিস লিখেছি, প্রবাহ হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রাডিয়েন্টের বিপরীতে। মানে হচ্ছে যে আমি যদি মনে করি যে এক পাশে মানে একটা বাইরের স্তর, একটা হচ্ছে ভেতরের স্তর, যদি মনে করি আমি ভেতরের স্তরে যদি ইলেকট্রনের প্রবাহ বেশি থাকে, যদি ভেতরে ইলেকট্রন বেশি আছে, এই দিকে কম আছে, মনে করি যে এইদিকে ইলেকট্রনের প্রবাহ কম আছে, তাহলে এটা হবে কি মানে বেশির থেকে কমের দিকে। মানে কি বেশি থেকে কমের দিকে, মানে স্রোতের কোন দিকে? স্রোতের হচ্ছে বিপরীত দিকে। হ্যাঁ, তাহলে বেশি থেকে যখন কমের দিকে হয়, এই বিপাক মানে সক্রিয় শোষণে হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যালের যে গ্রাডিয়েন্ট হবে এটা বিপরীত দিকে। মানে আমাদের যাওয়ার কথা কোন দিকে? আমাদের হচ্ছে যে যাওয়ার কথা হচ্ছে যে আমাদের মানে শক্তি মানে হচ্ছে যেদিকে আছে সেদিকে আমাদের প্রবাহিত হবে, তাই না? কিন্তু আমাদের যদি বেশি থেকে আমাদের কমের দিকে আসতে হয়, তাহলে কি আমাদের এখানে একটা শক্তির প্রয়োজন আছে না? আমরা যখন বেশি যখন আমাদের আসে, সেখান থেকে যদি আমি কমের দিকে আসি, তাতে একটা এক্সট্রা ফোর্স তৈরি করে আসতে হবে। যেমন স্রোতের যদি আমি বিপরীত দিকে যাই, তাহলে আমাকে শক্তি খরচ করে তো আমার স্রোতের বিপরীত দিকে যেতে হবে, তাই না? ঠিক এরকম আর কি। এই জন্যে এই জায়গাটায় সক্রিয় শোষণে আমাদের ইলেকট্রোকেমিক্যাল গ্রাডিয়েন্টের বিপরীত দিকে এটা প্রবাহিত হয়। আর নিষ্ক্রিয় পরিশোষণে এরকম কোনো শক্তির প্রয়োজন নাই, আমাদের যেদিকে দরকার আমি সেদিকে যাব, স্রোতের দিকে যাব, সেটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় পরিশোষণ। ওকে। আর এই খনিজ লবণ পরিশোষণের সক্রিয় মতবাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে মতবাদটা হচ্ছে সেটা লুন্ডেগর মতবাদ। হ্যাঁ, এই মতবাদটা বিভিন্ন পরীক্ষায় আসে, আমরা কিন্তু অনেকে পারি না, কারণ আমরা এটা বুঝি না। আমরা এই মতবাদটা সম্পর্কে আমরা বুঝতে পারি না যে এত কঠিন, এটা বোঝা যায় না কিন্তু। হ্যাঁ, আমি তারপরে দেখো তোমাদের খুব ইজি করে পড়াবো। বইয়ের মধ্যে অনেক পেঁচানো যে কয়েকটা লাইন রয়েছে, সেটা পেঁচানো লাইন রয়েছে। তারপর দেখো আমাদের এই জায়গাটায় একটা এনজাইমে লাগবে, আমাদের ডিহাইড্রোজিনেস এনজাইম, এই জিনিসটা লাগবে আমাদের, ডিহাইড্রোজিনেস এনজাইম। তাহলে আমি ডিহাইড্রোজিনেস এনজাইমটা মনে রাখবো। এবার দেখি, আমি তোমাদের চিত্রটা আগে থেকে আর্ট করে রেখেছি, একটু দেখাই। তাহলে প্রথম থেকে আমি যেভাবে বলবো সেভাবে লিখলে হবে। এখানে যেমন ডিহাইড্রোজিনেস এনজাইমের কাজটা কি? ডিহাইড্রোজিনেস এনজাইম কাজটা হচ্ছে হাইড্রোজেনকে কি আলাদা করা, মানে পানিকে ভেঙে হাইড্রোজেন তৈরি করা, যেমন প্রোটন তৈরি করা। প্রোটন মানে কি? সেখানে ইলেকট্রন। প্রোটন মানে কি? সেখানে তো ইলেকট্রন, তাই না? তাহলে আমাদের ডিহাইড্রোজিনেস এনজাইম এটা হচ্ছে যে আরেকটা জিনিস দেখি, আমাদের একটা কোষের যে প্লাজমা মেমব্রেন কয় লেয়ার বিশিষ্ট? 2 লেয়ার। এখানে যেমন এই যে একটা, এটা বাইরের স্তর, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ভেতরের স্তর, 2টা স্তর, তাই না? আমরা জানি এটা কি দ্বারা তৈরি? ফসফোলিপিডের বাইলেয়ার, তাই না? তাহলে এই যে একটা ভেতরের স্তর, মানে বাহিরের স্তর, এটা একটা হচ্ছে ভেতরের স্তর। আর এই বাহিরের স্তরের যে বাহিরের পাশের যে তলটা রয়েছে সেটা হচ্ছে কি? বাহিরের তল। আর ভেতরের দিকের যে তলটা রয়েছে সেটা কি? ভেতরের দিকের তল। ওকে, তাহলে আমরা এই জিনিস দুটো বুঝলাম আমরা। তাহলে দুটো স্তর রয়েছে, একটা হচ্ছে বাহিরের স্তর আর একটা হচ্ছে ভেতরের স্তর। ওকে, তাহলে একটা হচ্ছে বাহিরের তল আর একটা হচ্ছে ভেতরের তল। এবার আমাদের ভেতরের যে তল বা স্তর রয়েছে, সেখানে আমাদের হচ্ছে যে আমাদের ডিহাইড্রোজিনেস এনজাইমটা, ভেতরে পানি রয়েছে, তাই না? কোষ প্রাচীর ভেতরে কি পানি রয়েছে না? সেই পানিটা কি করবে? ভাঙবে ডিহাইড্রোজিনেস এনজাইম, ভেঙে কি করবে? প্রোটন তৈরি করবে। H+, এই যে প্রোটন তৈরি করেছে, দেখো এই যে H+ প্রোটন তৈরি করেছে। প্রোটন থেকে আমরা জানি ইলেকট্রন পাওয়া যায়, ঠিক আছে? ইলেকট্রন। আর এখানে আমাদের একটা সাইটোক্রোম বি কাজ করবে আমাদের, ঠিক আছে? কি কাজ করবে? প্রথমে হচ্ছে সাইটোক্রোম বি, এরা হচ্ছে কি করে? আয়রন আছে না, আয়রন, সেগুলোকে ধারণ করে। এখন আমাদের এখানে একটা জিনিস জানি আমরা, এই যে এখান থেকে H+ মানে একটা প্রোটন তৈরি হলো আর ইলেকট্রন তৈরি হলো, একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটা কে গ্রহণ করবে? সাইটোক্রোম বি কে ইলেকট্রনটা গ্রহণ করবে? সাইটোক্রোম বি ইলেকট্রনটা গ্রহণ করবে হচ্ছে যে আয়রন কি? আয়রন 2+ না 3+? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে Ap3+ কি ইলেকট্রন কি করতে পারে? Ap3+ ইলেকট্রন কি দান করতে পারে? Ap3+ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারে। Ap3+ ইলেকট্রন কি করতে পারে? গ্রহণ করতে পারে। আমরা হচ্ছে কেমিক্যালে, মানে হচ্ছে আমরা এই রসায়নে পড়েছি Ap3+ ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর Ap2+ কি করতে পারে? Ap2+ আমাদের ইলেকট্রন দান করতে পারে, তাই না? এটা আমরা পড়েছি, এই জিনিস দুটো আমরা পড়েছি। Ap3+ ইলেকট্রন গ্রহণ করতে পারে আর Ap2+ ইলেকট্রন দান করতে পারে, ঠিক আছে? তাহলে সাইটোক্রোম বিতে আমরা কি আছে? আয়রন আছে। তাহলে এখানে Ap3+ আছে। Ap3+ কি করবে? ইলেকট্রন গ্রহণ করলো। গ্রহণ করে কি করবে? Ap2+ তৈরি করবে। কি করবে? Ap3+ যদি ইলেকট্রন গ্রহণ করে, তখন সেটা কি হয়? Ap2+ এ পরিণত হয় না? Ap2+ তো হয়, তাই না? আর Fe2+ পরিণত হয়ে গেল। দেখো, একটা ইলেকট্রন গ্রহণ করে Ap3+ থেকে কি করলো? Ap2+ হয়ে গেল। এখন Ap2+ আবার কি করে? ইলেকট্রন কি করতে পারে? দান করতে পারে, তাই না? Ap2+ আরেকটা ইলেকট্রন কি করেছে? এই যে দান করেছে। তো Ap3+ ইলেকট্রন যদি দান করে, সেটা আবার নিবে কে? সেটা কে নিবে? ইলেকট্রন কি আবার Ap3+ দিবে না? এই যে একটা ইলেকট্রন
Ap3+ নিয়েছে, তারপরে আবার Ap3+ থেকে কি একটা ইলেকট্রন আবার কি ছেড়ে দিবে, আবার Ap2+ হবে, তাই না? একটা ইলেকট্রন Ap3+ কি ইলেকট্রন দিয়ে দিবে কাকে? Ap2+ কে। ওকে, আবার আবার Ap2+ কি করবে? Ap2+ হচ্ছে কাজ হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করা, Ap2+ কি ইলেকট্রন ছেড়ে দিবে না? তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে কি Ap3+ হলো, Ap3+ কি করে Ap2+ পরিণত করে, Ap2+ আবার কি করে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সেই ইলেকট্রনটা আবার কে নিবে? Ap2+ যখন ইলেকট্রনটা ছেড়ে দিবে, Ap2+ যখন ইলেকট্রনটা ছেড়ে দিবে সেটা কে নেবে? ইলেকট্রন গ্রহণ করতে পারে, আমরা জানি Ap3+, তাহলে Ap3+ আবার ইলেকট্রন গ্রহণ করবে। Ap3+ যখন আবার ইলেকট্রন গ্রহণ করবে, Ap3+ থেকে আবার কি হবে? Ap3+ থেকে কি হয় ইলেকট্রন গ্রহণ করার পরে? Ap2+, Ap3+ থেকে গ্রহণ করার পরে Ap2+ হয়ে গেল। দেখো এখন Ap2+ এর আবার কাজ কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া, ঠিক আছে, ইলেকট্রন ছেড়ে দেওয়া। তাহলে এখানে আবার কাজ করবে সাইটোক্রোম সি আর এখানে সাইটোক্রোম এ, ঠিক আছে, তাহলে এখানে সাইটোক্রোম সি আর এখানে সাইটোক্রোম এ। তাহলে এখানে Ap3+ একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়? Ap2+ হয়, Ap2+ কি করে আবার একটা ইলেকট্রন ছেড়ে দেয়, আমাদের কিন্তু জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। তাহলে এখন এই যে ছেড়ে দেওয়া ইলেকট্রন আর বাইরের স্তর থেকে আসা অক্সিজেন, বাইরে কি থাকে? অক্সিজেন থাকে না, বাইরের স্তর থেকে আসা অক্সিজেন আর এখান থেকে ইলেকট্রন আর এই যে এখানে যে আমাদের একটা প্রোটন রয়েছে সেটা মিলে অক্সিজেনের সঙ্গে মিলে পানি তৈরি করে। তাহলে আমরা এই জিনিসটা কি ক্লিয়ার? আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? আমি আবার বলতেছি, আমাদের ভেতরের স্তরের যে ডিহাইড্রোজেনেজ এনজাইমের ফলে পানি ভেঙে কি হবে? একটা প্রোটন তৈরি হবে, প্রোটন থেকে কি হবে? একটা ইলেকট্রন। আর এই ইলেকট্রনটা কে গ্রহণ করে? আমরা জানি ইলেকট্রন Ap3+ ইলেকট্রন গ্রহণ করতে পারে। Ap3+ একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে কি হতে পারে? Ap2+ হয়ে যায়, তাই না? একটা ইলেকট্রন যখন গ্রহণ করে তখন Ap2+ হয়ে যায়, আর Ap2+ কি করে? একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাই না? একটা ইলেকট্রন কি করবে? ছেড়ে দিবে, সেই ইলেকট্রনটা আবার কে গ্রহণ করবে? আবার Ap3+ গ্রহণ করবে, ঠিক আছে। ইলেকট্রনটা আবার Ap3+ গ্রহণ করার ফলে Ap2+ হয়ে যাবে, Ap2+, এই যে আবার Ap2+ হয়ে গেছে, ঠিক আছে। আবার Ap2+ আবার কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিবে, আবার যখন একটা ইলেকট্রন Ap2+ ছেড়ে দিবে সেটা আবার Ap3+ কি করবে? Ap3+ গ্রহণ করে Ap2+ হবে, Ap2+ হবে, এই যে Ap3+ গ্রহণ করে Ap2+ হবে, আবার Ap2+ কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিবে, এই যে ইলেকট্রন বাইরে চলে আসলো। এখন এই ইলেকট্রন আর বাইরে থেকে যাওয়া অক্সিজেন আর এখানের ডিহাইড্রোজেনের যে প্রোটনের H+ রয়েছে সেটা মিলে কি করবে? পানি তৈরি করবে। ওকে, আর এই জায়গাগুলো তো আমি দেখো লিখেছি, এই যে অ্যানায়নের, এই যে Ap2+ মানে কি? দুটো অ্যানায়নের ঘাটতি রয়েছে এখানে, তাহলে এই যে 2A, তারপরে যে 3টা 3A আমি এগুলো দিয়ে দিলাম, দেখো 3A 2A, এই যে 2A 3 এগুলো দিয়ে দিলাম। আমি অ্যানায়নের যেহেতু ঘাটতি, যে জায়গাগুলো যতটা অ্যানায়নের ঘাটতি আমি সেগুলো দিয়ে দিয়েছি, 2A 3A 3A 2A 2A 3A দিয়ে দিয়েছি। ওকে, এখন বাহির থেকে কি করবে? একটা অ্যানায়ন যাবে, কি করবে? বাহির থেকে অ্যানায়ন যাবে একটা, এই অ্যানায়নটা বাহির থেকে ভেতরে যখন যাবে তখন সেটা 2 এর সঙ্গে কয়টা হবে? 3A হবে। ওকে, 3A, আবার 3A কি করবে? একটা অ্যানায়ন ছেড়ে দিয়ে 2A হবে, আবার 2A থেকে আবার 3A হবে, আবার 3A মাইনাস কি করবে? অ্যানায়ন একটা কি করবে? আরেকটা অ্যানায়ন ছেড়ে দিবে, 2A হবে, আবার 2A থেকে কি হবে? 2A থেকে আবার একটা গ্রহণ করে 3A হবে। এখন 3 এর কাজ কি? লাস্ট স্টেজে 3A একটা অ্যানায়ন ছেড়ে দিবে, কয়টা? একটা অ্যানায়ন ছেড়ে দিবে না, একটা অ্যানায়ন দেখো বাইরে ভিতর চলে আসছে, তাই না? আমাদের ভিতর দিকে চলে আসছে অ্যানায়ন, তাহলে আমি ভিতরে দিলাম একটা। এই প্রক্রিয়াটা এইভাবে বারে বারে কন্টিনিউয়াসলি চলতে থাকে। এটা হচ্ছে আমাদের লুন্ডেগরের মতবাদ। এটা কিন্তু বইয়ের মধ্যে অনেক কঠিন করে জটিলভাবে দেওয়া আছে, আমি কিন্তু একবারে ইজি তোমাদেরকে দেখালাম আর কি। তাহলে আমি মনে করি যে তোমরা এটা যদি আবারও একবার দেখো আর কি ভালো করে, আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমরা ভালো করবা, ঠিক আছে। এটা একবার তোমাদের কাছে পানি হয়ে যাবে। তা আমি আরও একবার তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে যে আমি যে একটা আছে কোষ প্রাচীরের দুটো স্তর, একটা বাহিরের স্তর, একটা ভেতরের স্তর, বাহিরের তল ভেতরের তল, আর এখানে ডিহাইড্রোজেনেস। প্রথমে আমরা এই পাশ থেকে কাজটা করব, ঠিক আছে। তাহলে ডিহাইড্রোজেনেস এনজাইম কি করবে? এই যে একটা ডিহাইড্রোজেনেস এনজাইম, এটা হচ্ছে আমাদের কি করবে? প্রোটন তৈরি করবে, প্রোটন থেকে একটা ইলেকট্রন, প্রোটন মানে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা কে গ্রহণ করবে? Ap3+। আমরা জানি রসায়নে পড়ে এসেছি Ap3+ কি করে? ইলেকট্রন গ্রহণ করতে পারে। একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে Ap3+ কি হতে পারে? Ap2+ হতে পারে, তাই না? Ap2+, আর Ap2+ কি আবার ইলেকট্রন গ্রহণ করতে পারে? Ap2+ ইলেকট্রন মানে দান করে দিতে পারে, ত্যাগ করতে পারে, একটা ইলেকট্রন ত্যাগ করে সেটা আবার কে গ্রহণ করবে? Ap3+ থেকে আবার একটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? আবার Ap2+। এইভাবে কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলে, ঠিক আছে। এইভাবে আবার আসবে, আবার যাবে, আবার আসবে, এইভাবে আমাদের ইলেকট্রনের যে প্রবাহগুলো চলে। এটাই হচ্ছে আমাদের লুন্ডেগর মতবাদ, ঠিক আছে, বা সাইটোক্রোম পাম্প থিওরি আর কি। এটাই হচ্ছে আমাদের লুন্ডেগার মতবাদ। আমি মনে করি যে এই ক্লাসটা যদি তোমরা দেখো তোমাদের কাছে এটা পানি হয়ে যাবে, তোমাদের এই মানে খনিজ লবণ পরিশোধনের যে লুন্ডেগারের মতবাদ এটা একদম পানি হয়ে যাবে। কারণ অনেকেই এটা বোঝে না, মানে একটু কঠিন অবশ্য, অনেকে বুঝতে পারে না, বুঝাইতে পারে না, ঠিক আছে। তাই মনে করি এইভাবে তোমরা যদি দেখো তোমরা খুব ভালো করবা। তোমাদের অসংখ্য ধন্যবাদ।